হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু এডু মন্ত্র। অপশনাল বেঙ্গলির ক্লাসে তোমাদের আরেকবার স্বাগত। তোমরা জানো তোমাদের 400 নম্বরে যে অপশনাল বেঙ্গলি আছে তার ফার্স্ট যে সেকশনটা আছে, সেকশন 1, ফার্স্ট পেপার সেকশন 1, এখানে অনেকগুলো ভাষাতত্ত্বের বিষয় আছে। তার মধ্যে আজকে আমরা যে বিষয়টা পড়বো সেটা হচ্ছে এলিমেন্টস অফ বাংলা, অর্থাৎ বলা যেতে পারে বাংলা শব্দ ভাণ্ডার। এখন প্রশ্ন হচ্ছে যে বাংলা শব্দ ভাণ্ডারে আমরা কি পড়ব বা শব্দ ভাণ্ডারে কি আছে। দেখো, যারা তোমরা বাংলা পড়ছো তারা আমরা সকলেই জানি যে মাগধী প্রাকৃত থেকে অপভ্রংশ এবং অবহট্টের স্তর পেরিয়ে আমরা এসে পৌঁছেছি যে বাংলা ভাষায়। এখন এই বাংলা ভাষার মধ্যে কথ্য এবং সাহিত্যিক এই দুটো রূপে প্রাধান্য দেখা যায়। এই যে সাহিত্যিক যে রূপটা, অর্থাৎ যে ভাষাটা তৈরি করা হয়েছিল সংস্কৃত ভাষা, সেই সংস্কৃত ভাষার বাংলা ভাষার উপর সংস্কৃত ভাষার প্রচুর অবদান রয়েছে। অর্থাৎ বাংলা ভাষার অনেকটা অংশ জুড়ে রয়েছে সংস্কৃত ভাষার বেশ কিছু শব্দ। এবং বাংলা ভাষা এমনই একটা ভাষা, এখানে কিন্তু বহু রকমের শব্দ বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন শব্দের মিশেল ঘটেছে এবং এই যে মিশেলগুলো ঘটেই বাংলা ভাষাটা তৈরি হয়েছে। তাই বেঙ্গলি ভোকাবুলারি বা বাংলা শব্দভাণ্ডার যখন আমরা পড়ব তখন সেক্ষেত্রে আমাদের দেখতে হবে যে বাংলা যে শব্দ ভাণ্ডারটা তৈরি হয়েছে বা ভোকাবুলারি তৈরি হয়েছে তার মধ্যে বিভিন্ন ধরনের শব্দ রয়েছে। এবারে এই শব্দ ভাণ্ডারে কী কী ধরনের শব্দ রয়েছে এবং তাদেরকে কিভাবে আমরা পার্ট বাই পার্ট ভাগ করতে পারি সেটাই হচ্ছে আজকে আমাদের পড়ানোর বিষয়। প্রথম কথা হচ্ছে যে বাংলা শব্দ ভাণ্ডার বলতে কাকে বোঝায়। তো বাংলা ভাষার প্রথম যে বিষয়টা আমরা পেয়েছিলাম অর্থাৎ চর্যাপদ, সেই চর্যাপদের রচনাকাল ছিল 10ম শতাব্দী। অর্থাৎ চর্যাপদের সময় অনুযায়ী আমরা বাংলা ভাষার জন্মকালকে ধরে নিচ্ছি 10ম শতাব্দী। যদি এরকম কোনো পুঁথি বা এরকম কোনো কিছু নিদর্শন পাওয়া যায় যেখানে বাংলা ভাষাকে আমরা পাবো এবং যেটা হয়তো দেখা যাচ্ছে অষ্টাদশ শতাব্দীতে লেখা, যদি কোনোদিনও এরকম কোনো ঘটনা ঘটে তাহলে কিন্তু বাংলা ভাষার জন্মকাল কিন্তু আরও পিছিয়ে যাবে, অর্থাৎ 10ম শতাব্দী থেকে তখন সেক্ষেত্রে কিন্তু অষ্টাদশ শতাব্দী হয়ে যেতে পারে বা 8ম শতাব্দী হয়ে যেতে পারে। সরি, আমি ভুল বলেছি। তো কিন্তু এখনো পর্যন্ত যেহেতু আমরা চর্যাপদটাকেই সব থেকে প্রাচীন বলে ধরে নিচ্ছি, তাই চর্যাপদের রচনাকাল হচ্ছে 10ম শতাব্দী। অতএব সেদিন থেকেই এরকম অনেক শব্দই বাংলা শব্দ ভাণ্ডারের মধ্যে দেখা যাচ্ছে যেগুলি অন্য কোনো ভাষা থেকে আসেনি বা অন্য কোনো প্রত্যয় দিয়ে আসেনি। এগুলো ডাইরেক্টলি এসেছে জন্ম অথবা উত্তরাধিকার সূত্রে সংস্কৃত বা বৈদিক ভাষা থেকে, অর্থাৎ যেগুলোকে আমরা বলে থাকি ছান্দস বা বৈদিক ভাষা থেকে। অর্থাৎ এই ভাষাগুলো ডাইরেক্টলি একবারে পিওরলি সংস্কৃত থেকে বাংলা ভাষায় ঢুকে পড়েছে। তো এগুলোকে আমরা তখন বলছি কি, অর্থাৎ সংস্কৃত ভাষায় ব্যবহৃত হয়েছে এরকম যে শব্দগুলো সেগুলো হয় অবিকৃতভাবে বা কিছু পরিবর্তিত হয়ে বাংলা শব্দ ভাণ্ডারের অন্তর্ভুক্ত হয়েছে। এগুলিকে আমরা কি বলছি, মৌলিক শব্দ বলছি। মানে এগুলো কিন্তু ডাইরেক্টলি যেহেতু এসছে এবং যদি চেঞ্জ হয়েও থাকে খুব অল্প বিস্তর পরিবর্তিত হয়েছে, তো এগুলোকে আমরা কি বলছি, মৌলিক শব্দ। এছাড়া আর যে শব্দগুলো এসে সেটা হচ্ছে কি, অনেক ক্ষেত্রে আমরা দেখব যে দ্রাবিড়, অস্ট্রিক বা অন্য কোনো ইন্দো ইউরোপীয় গোষ্ঠী, ইন্দো ইউরোপের যে 12টা যে ভাষা যে ছিল সেই, অর্থাৎ ইন্দো ইউরোপের মধ্যে ধরো সেমিও, হামিও, তুর্কো মঙ্গল, মাঞ্চু, বান্টু, ককেসীয়, এই ধরনের যে ভাষাগুলো বা দ্রাবিড় বা অস্ট্রিক শ্রেণীর যে ভাষাগুলো, সেখান থেকে কিছু ভাষা সংস্কৃত ভাষা গ্রহণ করেছিল এবং কিছু পরিবর্তনের মধ্যে দিয়ে সেই ভাষাগুলো বাংলা ভাষায় এসে পড়েছে। এগুলোকে ভাষাচার্য সুকুমার সেন বাংলা শব্দ ভাণ্ডারের মৌলিক শব্দ বলেছেন, কারণ এগুলো বাংলা ভাষা কোথা থেকে পেয়েছে, উত্তরাধিকার সূত্রে পেয়েছে। অথবা এগুলোকেও কিন্তু আমরা মৌলিক শব্দের অন্তর্ভুক্তই করব, অথবা এগুলো দেশীয় ঐতিহ্য থেকে হেরিটেট করেছে মানে আমাদের এখান থেকে ডাইরেক্টলি এসছে। অতএব এগুলো কিন্তু মৌলিক ভাষার মধ্যেই পড়তে পারে, মৌলিক শব্দের মধ্যেই পড়তে পারে। আরেকটা হতে পারে যে বাংলা ভাষার জন্মের আগেই যদি কোনো শব্দ সংস্কৃত ভাষায় ব্যবহার হয়ে থাকে আর সেগুলো অবিকৃতভাবে বা অল্প বিস্তর পরিবর্তিত হয়ে বাংলায় ব্যবহৃত হয়ে থাকে, তখন সেগুলোকে আমরা মৌলিক শব্দ বলে থাকি। তাহলে সুতরাং আমরা বলতে পারি মৌলিক শব্দ বলতে কোনগুলো বোঝানো হয়, যে বাংলা ভাষা জন্মের আগেই যে শব্দ, যে কোনো শব্দ যেটা সংস্কৃত ভাষায় ব্যবহৃত হচ্ছে এবং যদি সেগুলো অবিকৃতভাবে বা অল্প বিস্তর পরিবর্তিত হয়ে
আবার বাংলা ব্যবহৃত হয় তখন সেগুলোকে আমরা বলে থাকি কি, যে মৌলিক শব্দ বলে থাকি। এখন এই মৌলিক শব্দগুলোকে প্রাচীন বৈয়াকরণ মানে যারা হচ্ছে ব্যাকরণ লেখেন বা ব্যাকরণের বিষয় নিয়ে আলোচনা করেন তাদেরকে বৈয়াকরণ বলা হয়। তারা ভাগ করেছেন তিনটি ভাগে। একটা হচ্ছে তৎসম, একটা হচ্ছে অর্ধ তৎসম এবং তদ্ভব। তিনটে ভাগে তারা কিন্তু ভাগ করেছেন, তৎসম, অর্ধ তৎসম এবং তদ্ভব। প্রথমে আমরা যে বিষয়টা পড়বো সেটা হচ্ছে তৎসম। দেখো এই তৎসম মানে হচ্ছে কি সংস্কৃতের মতো, তৎসম অর্থাৎ সংস্কৃতের মতো বা সংস্কৃতের সমান, অর্থাৎ যে সমস্ত শব্দ সংস্কৃত ভাষা থেকে উত্তরাধিকার সূত্রে বাংলা ভাষায় ডাইরেক্টলি অবিকৃতভাবে চলে এসছে সেগুলিকে আমরা কি বলি, তৎসম শব্দ বলি। যেমন সূর্য, চন্দ্র ইত্যাদি। এই তৎসম শব্দকেও কিন্তু দুভাগে ভাগ করা হয়েছে, একটা হচ্ছে সিদ্ধ তৎসম আর একটা হচ্ছে অসিদ্ধ তৎসম। এবার হচ্ছে সিদ্ধ তৎসম এবং অসিদ্ধ তৎসম কাকে বলা হয়। সিদ্ধ তৎসম যেগুলো সেই শব্দগুলো যেগুলো বৈদিক এবং সংস্কৃতে পাওয়া যায় এবং যেগুলো ব্যাকরণ সিদ্ধ সেগুলোকে বলা হয় সিদ্ধ তৎসম। যেমন সূর্য, চন্দ্র, বায়ু ইত্যাদি, অর্থাৎ যেগুলো আমাদের ব্যাকরণ সিদ্ধ করেছে এবং আমাদের বৈদিক এবং সংস্কৃত ভাষা শুদ্ধ করেছে তাদেরকে আমরা বলছি কি সিদ্ধ তৎসম। অর্থাৎ আমরা তৎসম শব্দের মধ্যে দুটো ভাগ পেলাম, একটা হচ্ছে সিদ্ধ তৎসম এবং একটা হচ্ছে অসিদ্ধ তৎসম। অসিদ্ধ তৎসম বলতে সেই ভাষাগুলো যেগুলো সংস্কৃত বৈদিক এবং সংস্কৃত ব্যাকরণ সিদ্ধ নয়, অর্থাৎ সংস্কৃত বা বৈদিক ব্যাকরণ এগুলোকে গুরুত্ব দেয় না, কিন্তু এরা মৌখিক সংস্কৃতে ব্যবহৃত হতো, অর্থাৎ লোকে মুখে প্রচুর পরিমাণে এই ভাষাটা ব্যবহার করত। যখন এরকম হবে তখন তাকে আমরা বলবো কি, যে অসিদ্ধ অসিদ্ধ তৎসম। যেমন ভাষাতত্ত্ব সুকুমার সেন উদাহরণ দিয়েছেন কৃষাণ ঘর চলো। কৃষাণ, এই কৃষাণ কথাটা কিন্তু সংস্কৃত বা আমরা সংস্কৃত ব্যাকরণে বা বৈদিক ভাষায় কিন্তু পাই না, কিন্তু এই ধরনের ভাষাটা তখনকার দিনে আগেকার দিনে অর্থাৎ বৈদিক যুগে প্রচুর পরিমাণে কৃষাণ কথাটা ব্যবহার করা হতো। অতএব এই ভাষাটাকে আমরা তখন কি বলছি, যে অসিদ্ধ তৎসম। এরপরে আসছে অর্ধ তৎসম, অর্থাৎ আমরা যে তিনটে ভাগ করেছিলাম তৎসম, অর্ধ তৎসম এবং তদ্ভব, সেই অর্ধ তৎসমর মধ্যে আমরা চলে আসছি। এবার অর্ধ তৎসম কাকে বলা হয়, যে সমস্ত বৈদিক বা সংস্কৃত শব্দ সোজাসুজি বা অবিকৃতভাবে বাংলা তৎসম রূপে এসছে আর আসার পর দ্বিতীয় স্তরে কিছুটা চেঞ্জ হয়েছে, তখন তাদেরকে আমরা বলছি কি অর্ধ তৎসম বা ভগ্ন তৎসম। অর্থাৎ এখানে দেখা যাচ্ছে যে তারা যখন এসছে বাংলাতে তখন কিন্তু ডাইরেক্টলি অবিকৃতভাবেই এসছে, কিন্তু আসার পরে সেকেন্ড স্টেজে মানে আসার পরে লোকের কথাবার্তার মাঝখানে মানে লোক যখন কথা বলছে তখন আমি বারবার করে যখন পড়িয়েছি তখন বারবার করে তোমাদের কয়েকটা কথা বলি, সেটা হচ্ছে যে আমাদের জীব কিন্তু একটা জিনিস খুব করে, সেটা হচ্ছে খুব সহজভাবে একটা ভাষাকে উচ্চারণ করে বা একটা শব্দকে উচ্চারণ করে। এবং জীবের এই যে কাজটা, এর ফলে কি হয়, অনেক শব্দই দেখা যায় যে একরকমভাবে আসার পরে সেকেন্ড স্টেজে অর্থাৎ কথাটা বলতে বলতে সেটা একটু চেঞ্জ হয়ে যায়। তো এখানেও তাই হয়েছে যে ডাইরেক্টলি সেটা অবিকৃতভাবেই সংস্কৃত বা বৈদিক ভাষা থেকে বাংলায় এসছে, হেরিটেট করেছে বাংলা উত্তরাধিকার সূত্রে, কিন্তু আসার পরে সেকেন্ড স্টেজে তার মধ্যে একটু পার্থক্য হয়ে গেছে, তখন তাকে আমরা কি বলছি, অর্ধ তৎসম। যেমন দেখো কৃষ্ণ, এটা হচ্ছে আমাদের সংস্কৃতে ছিল কৃষ্ণ, বাংলায় যখন এটা হেরিটেট করলো তখনও সেটা কৃষ্ণ রূপেই এলো, কিন্তু লোকের ভাষা এটা হয়ে গেল কি কেষ্ট। অর্থাৎ সংস্কৃততে ছিল কৃষ্ণ, বাংলায় যখন সে এলো তখন এলো কৃষ্ণ, কিন্তু বাংলা ওকে কি করে দিল, সেকেন্ড স্টেজে লোকের মুখে মুখে এটা কি হলো, কৃষ্ণ থেকে কেষ্ট হয়ে গেল। ঠিক একইভাবে জ্যোৎস্না, জ্যোৎস্না কথাটা এলো, জ্যোৎস্না হেরিটেট করলো জ্যোৎস্না, তারপরে কি হলো, বাংলাতে এসে সেটা জ্যোৎস্নায় থেকে গেল, কিন্তু লোকের মুখে মুখে এটা কি হয়ে গেল, জ্যোৎস্না। এই গেল অর্ধ তৎসম। এরপরে আসছে তদ্ভব। যে সমস্ত সংস্কৃত শব্দ এবং সংস্কৃতে গৃহীত আর্যতর এবং ইন্দো ইউরোপীয় গোষ্ঠীর অন্যান্য শাখার শব্দ প্রাকৃত স্তরের মধ্যে দিয়ে পরিবর্তিত হয়ে বাংলায় এসছে, সেগুলিকে বলা হয় তদ্ভব শব্দ।
অর্থাৎ সংস্কৃত শব্দ বা বৈদিক শব্দ বা ইন্দো ইউরোপীয় ভাষার অন্য কোনো ভাষা থেকে শব্দগুলো আসছে এবং আসার পর সেগুলো বিভিন্ন স্তরে চেঞ্জ হতে হতে আসছে, তখন যে প্রাকৃত স্তরের ভেতর দিয়ে পরিবর্তিত হতে হতে আসছে, তখন সেগুলোকে আমরা কি বলছি? তদ্ভব শব্দ। যেমন দ্রাকমে, এই দ্রাকমে কথাটা হচ্ছে কি গ্রিক শব্দ, অর্থাৎ ইন্দো ইউরোপীয় ভাষার অন্য একটা ভাষা। সেই ইন্দো ইউরোপীয় ভাষা গোষ্ঠীর একটা অন্য ভাষা হচ্ছে গ্রিক ভাষা, সেই গ্রিক ভাষার একটা শব্দ হচ্ছে দ্রাকমে। সেই দ্রাকমে শব্দটা যখন সংস্কৃত এলো তখন তার নাম হলো দ্রম্য। সেখান থেকে যখন সে বাংলা হেরিটেট করলো তখন এলো দ্রম্য, এবং তারপর এটা পরবর্তীকালে হয়ে গেল কি দাম। অর্থাৎ দেখো এই দ্রাকমের সঙ্গে দাম কথাটার কোনো রকম কোনো মিলই নেই, তাহলে এটা কি হয়ে গেল? তদ্ভব শব্দ। এর আগের স্টেজে আমরা কি দেখেছিলাম? যে কৃষ্ণ কৃষ্ণ কেষ্ট একটা স্টেজ, কিন্তু এখানে দেখো এই দ্রাকমের সঙ্গে, এই দ্রাকমে কথাটার সঙ্গে দাম কথাটার মাঝখানে দুটো স্টেপ চলে গেছে। অতএব এখানে তখন কি হয়ে গেল? এটা তদ্ভব শব্দ হয়ে গেল। এরপরে যেটা আমাদের আসে সেটা হচ্ছে কি আগন্তুক বা কৃত ঋণ শব্দ। আগন্তুক মানে যে এসছে তাকে তো আমরা আগন্তুক বলি, তাই না? যে এসছে তাকে আমরা বলি আগন্তুক। আর কৃত ঋণ মানে হচ্ছে কি ঋণ করা, অর্থাৎ ধার করা শব্দ। তো যেসব শব্দ সংস্কৃত থেকে আসেনি, সংস্কৃত থেকে যে শব্দটা নেওয়া হয়েছে বাংলায়, সেটা তো সে ইনহেরিট করেছে সংস্কৃত থেকে বা বৈদিক ভাষা থেকে, কারণ বাংলা ভাষার উপরে সংস্কৃত বা বৈদিক ভাষার একটা প্রভাব সর্বাধিক। কিন্তু সংস্কৃত থেকে ইনহেরিট করেনি, তাহলে কি থেকে ইনহেরিট করেছে? যেসব শব্দ সংস্কৃত থেকে না এসে অন্য কোনো ভাষা থেকে সরাসরি বাংলা এসেছে, সেগুলিকে আমরা কি বলি? আগন্তুক বা কৃতঋণ শব্দ বলি। যেমন ধরো টেবিল, চেয়ার, গ্লাস, এই ধরনের যে ভাষাগুলো, টেবিল, চেয়ার, এগুলো সবই কিন্তু ইংরেজি শব্দ, এবং এখান থেকে ডাইরেক্টলি এগুলো বাংলাতে এসছে। এবং টেবিল থেকে কথাটা আমরা কি বলেছি? টেবিল। চেয়ার থেকে চেয়ার, হ্যাঁ, গ্লাস থেকে গেলাস, এগুলো আমরা নিজেদের মতো চেঞ্জ করেছি। তো এই ধরনের শব্দগুলোকে আমরা তখন কি বলছি? আগন্তুক বা কৃতঋণ শব্দ। এই আগন্তুক বা কৃতঋণ শব্দ কিন্তু দু প্রকার, একটা হচ্ছে দেশি আর একটা হচ্ছে বিদেশি। অর্থাৎ কিছু শব্দ আছে যেগুলো দেশীয় শব্দ থেকে আমরা ইনহেরিট করেছি বা নিয়ে নিয়েছি, ধার করেছি, সেগুলোকে আমরা বলছি কি দেশি আগন্তুক শব্দ বা দেশি কৃতঋণ শব্দ। আর যেগুলো বিদেশি কিছু শব্দ থেকে আমরা ইনহেরিট করেছি বা নিয়েছি, ধার করেছি, সেগুলোকে আমরা বলবো বিদেশি কৃতঋণ বা আগন্তুক শব্দ। চলো, দেশি আগন্তুক শব্দের মধ্যে আমার কি আছে? সংস্কৃত ভিন্ন অন্য ভাষা থেকে যেসব শব্দ বাংলায় সরাসরি গৃহীত হচ্ছে তাদেরকে দেশি আগন্তুক শব্দ বলা হয়। এই দেশি আগন্তুক শব্দ বা দুভাগে বিভক্ত, একটা হচ্ছে আর্যতর এবং আরেকটা হচ্ছে আর্য। আর্যতর মানে হচ্ছে কি যে যারা ভারতবর্ষে ছিল কিন্তু তারা আর্য নয়, আর্য ছাড়া অন্য কোনো জাতি, তাদেরকে বলা হচ্ছে আর্যতর। এরা দুটি জাতি ছিল, এরা ভারতের আদিম অধিবাসী। এদের মধ্যে একজনরা ছিল দ্রাবিড় এবং একজনরা ছিল অস্ট্রিক। এদের ভাষার অনেক শব্দ ডাইরেক্টলি বাংলায় গৃহীত হয়েছে। এগুলিকে আমরা তখন বলছি কি বাংলা শব্দ ভাণ্ডারে দেশি অনার্য আগন্তুক শব্দ বলা হয়। দেশি অনার্য আগন্তুক শব্দ বলা হয়। উদাহরণ, দ্রাবিড় ভাষা থেকে এসছে কি আকাল, ইডলি, ধোসা ইত্যাদি। আর অস্ট্রিক থেকে এসছে চুলা, খড়, উচ্ছে ইত্যাদি। তারপরে বুঝতে পারছো আমরা যে কথাগুলো রেগুলারলি ইউজ করি, উচ্চ কথাটা, ইডলি কথাটা, ধোসা কথাটা, আকাল কথাটা, এগুলো কিন্তু কোনোটাই কিন্তু বাংলার নয়, এগুলো সবই কিন্তু বাংলা ধার করেছে অন্য শব্দ থেকে, অস্ট্রিক থেকে, দ্রাবিড় থেকে ধার করেছে, ইংরেজি থেকে তো ধার করেইছে, আরো অনেক ভাষা থেকে প্রচুর ধার করেছে। আর আর্যদের আগমনের পর বিভিন্ন ভাষা গোষ্ঠী যেমন মারাঠি, পাঞ্জাবি প্রভৃতি ভাষা থেকে যেসব শব্দ সরাসরি বাংলায় এসছে তাদেরকে বলা হচ্ছে কি দেশি আর্য আগন্তুক শব্দ বলা হয়। অর্থাৎ ওরা কি ছিল? দেশি অনার্য আগন্তুক শব্দ, আর এরা হচ্ছে কি দেশি আর্য আগন্তুক শব্দ বলা হচ্ছে। এর উদাহরণ হচ্ছে কি মারাঠি থেকে যেমন এসছে চৌথ, বর্গি ইত্যাদি, এগুলো হচ্ছে মারাঠি শব্দ। গুজরাটি থেকে এসছে হরতাল, তকলি ইত্যাদি। হ্যাঁ, আর হচ্ছে বিদেশি, যে শব্দগুলো বিদেশি ভাষা থেকে যেসব শব্দ সরাসরি বাংলায় গৃহীত হয়েছে
তাদেরকে বিদেশি আগন্তুক শব্দ বলা হয়। যেমন চীনা ভাষা থেকে আমার এসছে চা, লুচি, কাগজ। আরবি ভাষা থেকে এসছে আল্লাহ, খুদা, আইন। জাপানি ভাষা থেকে এসছে রিক্সা, হারিকিরি থেকে তাড়াতাড়ি, এরকম ধরনের প্রচুর ভাষা। এছাড়া ইংরেজি থেকে তো প্রচুর ভাষা এসছে, ফরাসি থেকে এসছে, এরকমভাবে প্রচুর ভাষা থেকে প্রচুর ভাষা আমরা ধার করেছি। এই হচ্ছে বাংলা শব্দ ভাণ্ডার। অর্থাৎ আমরা বাংলা শব্দ ভাণ্ডার পড়তে গিয়ে আমরা যেটা দেখব যে বাংলা ভাষা যখন জন্মগ্রহণ করলো, তখন সে কি করলো, সংস্কৃত ভাষা থেকে প্রচুর শব্দ নিল এবং সংস্কৃত ভাষা থেকে যে শব্দগুলোকে সে ইনহেরিট করলো বা যেগুলো বাংলা ভাষাতে সংস্কৃত শব্দ ডাইরেক্টলি এলো, সেগুলোকে আমরা বললাম কি মৌলিক শব্দ। এছাড়া কিছু শব্দ হলো কি যে শব্দগুলো বাংলাতে এলো কিন্তু আসার পর একটু একটু চেঞ্জ হয়ে গেল, তবুও সেগুলোকে আমরা মৌলিক শব্দের মধ্যে রাখলাম। তারপর আমরা কি করলাম, কিছু শব্দ এলো যে শব্দগুলো আমার মৌলিক শব্দ হিসেবেই এসেছিল কিন্তু আসার পর কিছু কিছু জায়গায় পরিবর্তিত হলো, সেগুলোকে আমরা কি বললাম অর্ধতৎসম বা ভাঙা। আর তৃতীয়ত আমরা যেটা দেখলাম সেটা হচ্ছে তদ্ভব, যেটা যে শব্দগুলো বাংলাতে ছিলই না, অন্য শব্দ থেকে এলো এবং এসে একটা লম্বা এমনভাবে পরিবর্তিত হলো যে শব্দগুলোর মূল আর শব্দগুলো এখন যা আছে দুটোর মধ্যে অনেকটা পার্থক্য হয়ে গেছে, এগুলোকে আমরা বললাম তদ্ভব। তারপরে এলাম আমরা আগন্তুক বা কৃতঋণ শব্দ। আগন্তুক যে শব্দগুলো তার মধ্যে আমরা দুটো ভাগ দেখলাম, একটা হলো যে দেশি শব্দ থেকেও আমরা অনেক শব্দ বাংলা ভাষায় নিয়েছি, সেগুলোকে আমরা বললাম দেশি। আর আরেকটা আমরা নিলাম কোনটা, বিদেশি, অর্থাৎ যেগুলো আমরা বিদেশি শব্দ, দেশি অনার্য, অর্থাৎ আর্য যে মারাঠি, পাঞ্জাবি, এরকম ধরনের যে বিভিন্ন শব্দ মানে ভাষা থেকে আমরা যে শব্দগুলো নিয়েছি সেগুলোকে আমরা কি বললাম দেশি আর্য শব্দ। এবং তারপর আমরা কি করলাম বিদেশি বিভিন্ন শব্দ যারা বারবার করে আমাদের দেশে এসছেন এবং আসার পর সেখান থেকে প্রচুর শব্দ বাংলা ভাষায় অনুপ্রবেশ করেছে, অথচ সেই ভাষাগুলো বাংলাতে সম্পূর্ণভাবে বাংলার মতন করেই চলছে, সেই ভাষাগুলোকে আমরা বললাম কি আগন্তুক শব্দ বা কৃতঋণ শব্দ। এই ছিল আজকে আমাদের শব্দ ভাণ্ডারের আলোচনা। অবশ্যই আমার পড়ানো তোমাদের ভালো লাগলে লাইক করো, বন্ধুদের মাঝখানে শেয়ার করো এবং যদি কোনো প্রশ্ন থাকে বা যদি কোনো কোয়ারি বা জিজ্ঞাসা থাকে সেটা অবশ্যই কমেন্ট করে জানাও, অথবা আরও অন্য কিছু জানার থাকলে আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে হোয়াটসঅ্যাপ করো। আর আরও বেশি ভিডিও পাওয়ার জন্য অপশনাল বেঙ্গলি বা অন্যান্য বিভিন্ন বিষয়ের ভিডিও পাওয়ার জন্য এডুমন্ত্র চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং পাশের বেল আইকনটি প্রেস করে রাখো যাতে যে কোনো নতুন ভিডিও এলে সেটা তোমার কাছে সবার আগে পৌঁছাতে পারে। আজকের জন্য এটুকুনি, ফিরে আসবো আবার অন্য কোনো বিষয় নিয়ে পরের ভিডিওতে।